প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা শিখব হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বই, যেটা বিবিএ ফার্স্ট ইয়ারে। এখানে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে ওয়ার্কশিট, যেটা থেকে প্রত্যেক বছর অঙ্ক আছে। ওয়ার্কশিটের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করবো। আশা করি সবাই সাথে থাকবেন। তো আজকে আমরা অঙ্ক সমাধান করবো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং 2016, ম্যানেজমেন্ট 2019 এবং ঢাকা ইউনিভার্সিটির আন্দাজে 7টা কলেজ আছে, সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছে। আমরা যদি পড়ি, দ্য ফলোইং পার্টিকুলার্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ বিলাল ট্রেডার্স রিলেটিং টু দ্য কোয়ার্টার এন্ডেড 31st মার্চ। মানে এখানে একটা এক কোয়ার্টারের অঙ্ক আছে, আর আমরা জানি এক কোয়ার্টার সমান সমান কয় মাস হয়? 3 মাসের অঙ্ক। তাহলে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, যেটা সর্বদা দেওয়া থাকে, এবং কিছু আদার ডাটা দেওয়া আছে। তো আমরা দেরি না করে চলেন দেখি যে কি করতে বলছে। বলছে যে প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট। তাহলে ওয়ার্কশিট করার ক্ষেত্রে আমাদের শুরুতে জাবেদাগুলো সলভ করতে হয়। তাহলে দেরি না করে চলেন জাবেদা সলভ করি। প্রথম বলছে সাপ্লাইস অন হ্যান্ড 7500। তাহলে সাপ্লাইস আমরা দেখি কি আকারে লিপিবদ্ধ আছে। সাপ্লাইস হচ্ছে সম্পদ আকারে লিপিবদ্ধ আছে। তাহলে আমাদের কিসের জাবেদা দিতে হবে? খরচের জাবেদা দিতে হবে। তাহলে আমরা খরচের জাবেদা কি হয়? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। এখন শুরুতে ছিল আমাদের 10,500 টাকা এবং শেষে এসে দেখতেছি 7,500। তাহলে 10,500 থেকে 7,500 বাদ দিলেই কত টাকা খরচ হচ্ছে সেটা বেরোয় যাবে, সেটা হচ্ছে 3,000 টাকা। তাহলে আমরা এখানে 3,000 টাকা দেখাই দিছি। এরপর ডেপ্রিসিয়েশন অফ টাকা পার ইয়ার, প্রতি বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,000, কিন্তু আমার অঙ্ক কিন্তু এক কোয়ার্টারের। তাহলে আমাদের কি করতে হবে? এই 5,000 টাকা 4 ভাগে ভাগ করতে হবে, কারণ একটা বছর 4 কোয়ার্টারে বিভক্ত আর কি। তো 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1250 টাকা হয়। তাহলে আমরা জাবেদা জানি কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1250। এরপর আছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন 6 মান্থ নোট পেয়েবল। 6 মাসের একটা নোট পেয়েবল ছিল, সেটা সুদ বকেয়া আছে কত টাকা? 3,000 টাকা। যে নোটটা নেওয়া হয়েছিল জানুয়ারির 1 তারিখে, নোটের মেয়াদ যে দিনই হোক, আমাদের সুদ কিন্তু বাৎসরিকভাবে হিসাব হয়। যে 3,000 টাকা আসলে 3 মাসের জন্যই দেওয়া আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত টাকা? 3,000 টাকা। এরপর আছে কি? ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ 1500 পার মান্থ। তাহলে ইন্স্যুরেন্সটা কি আকারে লিপিবদ্ধ আছে? সম্পদ আকারে লিপিবদ্ধ আছে। তাহলে খরচের জাবেদা হবে। তাহলে খরচটা কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে প্রতি মাসে যদি 1500 হয়, তাহলে আমাদের 3 মাসে দাঁড়ায় হচ্ছে 4500। তাহলে আমরা 4500 টাকা দেখাইছি। এরপর দেখেন সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, মানে সেবা দিছি বাট বিল করা হয় নাই। এটা আসলে টাকা পাওনা আছে। তাহলে টাকা পাওনা থাকলে দেনাদার বাড়ে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? 7,500 টাকা। তাহলে আমাদের জাবেদাগুলো মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? ওয়ার্কশিট সাজাবো। তো ওয়ার্কশিটের প্রথমেই কি থাকে? ট্রায়াল ব্যালেন্স থাকে। ট্রায়াল ব্যালেন্স কি? এই যে ট্রায়াল ব্যালেন্সটা আমার দেওয়া আছে, এইটা আমরা হুবহুব ধরে একদম বসাই দেবো। এখানে কিচ্ছু কোনো কারুকার্য করার দরকার নেই। এই ক্যাশ থেকে শুরু করব এবং আমরা কি করব? এই মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যেভাবে আছে হুবহুব তুলে দিব। তাহলে আমরা এখানে দেখেন, এখানে হুবহুব তুলে দিছি এবং টোটালটা পর্যন্ত হুবহুব তুলে দিছি। এই যে, তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স শেষ। এখন আমরা কি করব? অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে অ্যাডজাস্টমেন্টে আমরা কি করা লাগে একটু দেখি। অ্যাডজাস্টমেন্টে হচ্ছে এই যে আমরা জাবেদাগুলো দিয়েছি, এই যে হিসাবের নাম আমরা পাবো, সেই পাশে ডেবিট হলে ডেবিট বসবে, ক্রেডিট হলে ক্রেডিট বসবে, আর যেগুলো না পাবো সেগুলো কি? নতুন করে লিখতে হবে। তাহলে প্রথমেই দেখেন যে আমাদের আছে কি? সাপ্লাইস এক্সপেন্স। তাহলে এই কোথাও আমাদের সাপ্লাইস এক্সপেন্স নাই। তো না থাকার কারণে আমাদের কি করতে হবে? লিখতে হবে। তাহলে সাপ্লাই এক্সপেন্স কত? 3,000 টাকা। এরপর যদি দেখি সাপ্লাইস আছে, হ্যাঁ আমাদের অঙ্কে সাপ্লাইস ছিল, এই যে সাপ্লাইস ছিল। তাহলে সাপ্লাইস ছিল কত? 10,500। তাহলে এটা ক্রেডিট আকারে আছে। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা কি করলাম? ক্রেডিট করলাম কত? 3,000। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে আমাদের। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা কোথাও এখানে আমরা খুঁজে পাইনি। তাহলে আমরা নতুন করে লিখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা? 1250 টাকা। এরপর আসলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এটাও আমরা কোথাও খুঁজে পাইনি। এটাও আমরা কি করতে হবে? নিচে নতুন করে লিখতে হবে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা? 1250 টাকা। এর পরবর্তীতে দেখেন ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল, এই দুটার কোনোটাই আমরা এখানে খুঁজে পাইনি। না খুঁজে পেলে নতুন করে লিখতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা 3,000 লিখলাম, আবার ইন্টারেস্ট পেয়েবল আমরা 3,000 লিখলাম। ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট। এরপর দেখেন আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটাও আসলে আমরা এখানে খুঁজে পাইনি। তাহলে আমরা কি করব? নতুন করে লিখব ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা? 4,500। কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের অঙ্কে ছিল। কোথায় ছিল? দেখেন সাপ্লাইস এর নিচে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে 24,000 টাকা। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স আমরা কি করছি? ক্রেডিট করছি 4,500। তাহলে এখানেও 4,500 আমরা কি করব? ক্রেডিট করব। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমাদের আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের অঙ্কে ছিল এই যে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা 7,500 ডেবিট করেছি। তাহলে 7,500 অ্যাডজাস্টমেন্টে ডেবিট করে দিলাম। এরপর আমাদের ছিল সার্ভিস রেভিনিউ। আমাদের সার্ভিস রেভিনিউ অঙ্কে আছে। এই যে দেখেন, এই যে সার্ভিস রেভিনিউ আছে। তাহলে এখানে ক্রেডিট করছি, এখানেও ক্রেডিট কি করব? ক্রেডিট করে দেব 7,500। তাহলে আমাদের কিন্তু মোটামুটি অ্যাডজাস্টমেন্টে যতগুলো জাবেদা ছিল সবগুলোই কিন্তু আমরা দেখাই দিছি। এখন আমরা কি করব? এখন আমরা
পরবর্তীতে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো করব। তাহলে অ্যাডজাস্টমেন্ট যদি আপনি চান যোগ করে দেখাইতে পারো 19,250, 19,250, তাহলে এখন কিন্তু আর আমাদের এই যাবেগুলোর প্রয়োজন নাই। তাহলে আমরা শুধুমাত্র ওয়ার্কশিটে ফোকাস করি। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা জানি যে কিভাবে করতে হয়। ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, ডেবিট থেকে ক্রেডিট বাদ যায় এবং ক্রেডিট থেকে ডেবিট বাদ যায়। তাহলে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে সমস্ত প্রকার খরচসমূহ এবং ক্রেডিটে যাবে সমস্ত প্রকার আয়সমূহ এবং ব্যালেন্স শিটে যাবে ডেবিটে সমস্ত প্রকার সম্পদ এবং ক্রেডিটে যাবে সমস্ত দায় এবং মালিকানা সত্ত্ব। তো একটা একটা করে আমরা সমাধান করি। প্রথমে যদি আমরা ক্যাশ নেই, ক্যাশের কোনো কাজ নেই, এখানেও ডেবিট আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে আর ক্যার হচ্ছে সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট হবে। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল আছে 56,200, এটাও ডেবিট এটাও ডেবিট। ডেবিটের ডেবিটে কি হয়? যোগ হয়। তাহলে 56,200 আর 7,500 যোগ হলে 63,700 হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে যাবে। এরপর সাপ্লাইস দেখেন 10,500 আছে ডেবিট এবং ক্রেডিট আছে কত? 3,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে? ডেবিট থেকে ক্রেডিট বাদ যাবে। তাহলে 10,500 থেকে 3,000 বাদ দিলে 7,500 হয় আর সাপ্লাইস মনি এটা একটা সম্পদ, এই জন্য আমরা ব্যালেন্স শিটে ডেবিট ছেড়ে দিয়ে দিলাম। এরপর প্রিপেড ইন্স্যুরেন্স আছে দেখেন এখানে 24,000 ডেবিট এবং এইখানে 4500 হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে? বাদ যাবে। তাহলে বাদ দেওয়ার 15,500 থাকে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং ব্যালেন্স শিটেও কি ডেবিট হবে, কারণ সমস্ত প্রকার প্রিপেড হচ্ছে সম্পদ। ইকুইপমেন্ট দেখেন 3,00,000 টাকা আছে, এটাও এখানে ডেবিট আছে, অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে এবং ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ, তাহলে ব্যালেন্স শিটে ডেবিট দিকে বসবে। এরপর আছে নোটস পেয়েবল, তাহলে আমরা জানি কি সমস্ত প্রকার পেয়েবল হচ্ছে দায়, তাহলে এখানে ক্রেডিট আছে, অ্যাডজাস্টেও ক্রেডিট হবে এবং ব্যালেন্স শিটেও ক্রেডিট হবে কারণ এটা একটা দায়। আবার অ্যাকাউন্টস পেয়েবল বলেন আবার ক্যাপিটাল বলেন, এই দুইটাই কি দায়, তাহলে এখানেও ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট দিকে আছে এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও ক্রেডিট দিকে যাবে এবং এই দুটোই দায় থাকার কারণে আমাদের ব্যালেন্স শিটে কি হবে? ক্রেডিট হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা যদি দেখি যে ড্রয়িং আছে কত টাকা? 6,000 টাকা। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে 6,000 টাকা এবং ব্যালেন্স শিটে ডেবিট হবে 6,000 টাকা। এরপর সার্ভিস রেভিনিউ আছে 1,36,200, এটা ক্রেডিট ছিল এবং অ্যাডজাস্টমেন্টেও ক্রেডিট আছে, তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হয়? যোগ হয়। তাহলে 1,36,200 7,500 যোগ করলে 1,43,700 হয়। এটা একটা আয়। তাহলে আয়টা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে যাবে। এরপর স্যালারিস এক্সপেন্স আছে, ট্রাভেল এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্স আছে, মিসেলেনিয়াস এক্সপেন্স আছে। এই 4টাই হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে এখানেও ডেবিট আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে এবং এই সবগুলো ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। কেন? কারণ এগুলো হচ্ছে 4টাই খরচ। এরপর দেখেন সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ওই উপরের দুইটার মতো এই দুইটাও কি? খরচ। তাহলে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিট হবে আবার ইনকাম স্টেটমেন্টেও ডেবিট হবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যদি দেখি এটা একটা দায়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ক্রেডিট হবে এবং একটা ব্যালেন্স শিটে ডাইরেক্ট চলে যাবে, এটা ক্রেডিট হবে। কেন? কারণ এটা হচ্ছে কি? একটা দায়। এরপর ইন্টারেস্ট এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। এবার ইন্টারেস্ট পেয়েবল আছে, এটা একটা দায়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে এবং ব্যালেন্স শিটে সরাসরি ক্রেডিট হবে, কারণ কি সমস্ত পেয়েবল হচ্ছে দায়। এখন সর্বশেষ এন্ট্রি ছিল ইন্টারেস্ট এক্সপেন্স, এটা একটা এক্সপেন্স, এই জন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি হবে? ডেবিট হবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। তাহলে আমাদের মোটামুটি এন্ট্রিগুলো কিন্তু শেষ। এখন আমরা কি করব? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করব। যোগ করার পর দেখবেন আপনার মিলে যাবে 5,71,450, 5,71,450। ইনকাম স্টেটমেন্ট যে পাশ বেশি হবে সেটা আগে যোগ করব। আমাদেরকে 8 পাশ বেশি হয়েছে, তাহলে 1,43,700 আমরা নামাইলাম এবং এই টাকাটা সরাসরি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে যতগুলা খরচ আছে আমরা পাইছি সবগুলো এখান থেকে বাদ দিব, সবগুলা বাদ দেওয়ার পর দেখবেন এখানে 82,950 টাকার ঘাটতি আছে। ডেবিট দিকে ঘাটতি হলে নেট ইনকাম হয় এবং ক্রেডিট দিকে ঘাটতি হলে নেট লস হয়। যেহেতু আমাদের ডেবিট দিকে ঘাটতি, আমাদের নেট ইনকাম হয়েছে 82,950, আর 82,950 মালিকানা সত্ত্ব হিসেবে বিবেচিত কোথায় যাবে? ব্যালেন্স শিটে ক্রেডিট ছেড়ে যাবে। এরপর আমরা ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট তো করলাম, ব্যালেন্স শিটের দুই সেট যোগ করব, 5,10,700, 5,10,700 আমাদের মিলে গেছে। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। ওয়ার্কশিট যদি আপনি অ্যাডজাস্টিং এন্ট্রি পারেন, ওয়ার্কশিট আপনার জন্য খুবই সহজ। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক সমাধান করব। চলেন সেই অঙ্কে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে অঙ্কটা আমরা সমাধান করব সেই অঙ্কটা আমরা যদি দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2019 সালে আসছে। তো আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা পড়ি, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দ্য তিতাস প্রাইভেট লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2018। 2018 সালের ডিসেম্বর 31-এর একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু এডিশনাল ডাটা দেওয়া আছে। তো আমরা দেরি না করে দেখি যে অঙ্কে কি করতে বলছে। তো অঙ্কে বলছে যে প্রিপেয়ার
10 কলাম ওয়ার্কশিট তিতাস লিমিটেড ইয়ার এন্ডেড ডিসেম্বর 31 2018। এখানে 10 কলামের একটা ওয়ার্কশিট করতে বলছে। তো আর এখানে বলছে যে এডিশনাল কিছু ডাটা দেওয়া আছে, তো আমরা দেরি না করি, চলুন আগে অঙ্কের এডিশনাল ডাটা থেকে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি সমাধান করি। তো প্রথমেই বলছে অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট 8000 অফ দ্য সাপ্লাইজ আর অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তাহলে আমরা আগে দেখি সাপ্লাইজ কি আকারে লিপিবদ্ধ আছে। হ্যাঁ, সাপ্লাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পদ আকারে লিপিবদ্ধ আছে। তো বছরের শুরুতে ছিল হচ্ছে 16,000 টাকা এবং শেষে এডিশনাল ডাটা দেখতে পাচ্ছি 8,000 টাকা আছে। তাহলে আর আগে খরচের এন্ট্রি দিই। খরচের এন্ট্রিটা কি হবে? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। এবং বছরের শুরুতে ছিল 16,000 এবং শেষে আছে 8,000, তার মানে 8,000 টাকা খরচ হয়ে গেছে। 16,000 থেকে 8,000 যদি আমরা বাদ দিই তাহলে 8,000 থাকে, তাহলে 8,000 আমরা ডেবিট করছি, 8,000 ক্রেডিট করছি। এরপর দ্বিতীয় যে জাবেদাটা আছে সেটা হচ্ছে দ্য ব্যালেন্স অফ দ্য প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট 3 ইয়ার পলিসি। মানে প্রিপেড ইন্স্যুরেন্সটা 3 বছরের জন্য দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে মার্চের 1 তারিখ 2018। কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে ডিসেম্বর 31, 2018। তাহলে মার্চের 1 তারিখ থেকে আপনারা যদি হিসাব করেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 10 মাসে দিতে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে কত বছরে? 3 বছরের জন্য। তাহলে আমরা জানি প্রিপেড ইন্স্যুরেন্স কি আকারে লিপিবদ্ধ আছে, যদি দেখি তো দেখবো যে আমরা সম্পদ আকারে লিপিবদ্ধ আছে। তাহলে খরচে যাবে হবে। তো খরচে যাবে তার আগে দেই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আমরা কি করব? প্রথমে এইটাকে 1 মাসে কনভার্ট করব। তাহলে 24,000 কে যদি আমরা 36 দিয়ে ভাগ দিই তাহলে 1 মাসে কনভার্ট হয়, আর 10 দিয়ে কি করব? গুণ করব। যেহেতু আমাদের 10 মাসের যাবে। তাহলে 10 দিয়ে গুণ করলে হয় 6,667। আশা করি বুঝতে পারছেন। এরপর 3 নম্বর যাবে তারা বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার অন ফার্নিচার 4,000। তাহলে আমরা জানি ডেপ্রিসিয়েশন একটাই যাবে, দেখা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ফার্নিচার। তারপর যদি 4 নম্বর যাবে দেখি স্যালারিজ আর পেড 5,000 পার মান্থ, প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হয়। তাহলে 12 মাসে কত হবে? 12 মাসে হবে 60,000 টাকা। কারণ 5 দিয়ে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 60,000 টাকা হয়। এখন দেখেন যে স্যালারিজ এক্সপেন্স আমাদের অলরেডি 50,000 টাকা দেওয়া হয়ে গেছে। দেওয়ার কথা ছিল মোট 60,000, কিন্তু দিছি 50,000। আরো 10,000 টাকা বাকি আছে। তাহলে খরচ বকেয়া যাবে তা কি হয়? তাহলে ওই খরচের এক্সপেন্স ডেবিট এবং ওই খরচের পেয়েবল ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট কত হবে? 10,000 টাকা হবে। আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর বলছে এক্সপায়ার্ড রেন্ট। রেন্ট এক্সপায়ার্ড হওয়ার মানেই হচ্ছে খরচ হয়ে যাওয়া। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট প্রিপেড রেন্ট ক্রেডিট কত টাকা? 12,000 টাকা। তাহলে আমরা 12,000 টাকার এন্ট্রি দিছি। এরপর দেখি যে ট্রাভেল সার্ভিস প্রোভাইডেড বাট নট ইয়েট বিল্ড। মানে সার্ভিস দিছি কিন্তু সেবা দেওয়া হয়নি, এই ধরনের এন্ট্রি হচ্ছে পাওনা টাকা থাকে। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আমরা জাবেদাগুলো কিন্তু সবগুলো আস্তে আস্তে দিয়ে দিছি। এখন আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। দেখেন অঙ্কে কিভাবে করতে হবে। প্রথমে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হবে। তাই ট্রায়াল ব্যালেন্স হচ্ছে এই যে একটা ট্রায়াল ব্যালেন্স আছে এইটাকে হুবহুব তুলে দিতে হবে। একদম ক্যাশ থেকে নিয়ে শুরু করে মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যেভাবে আছে ওইভাবে, এই 3,36,000 সহ। তাহলে আমরা একদম ওইভাবেই তুলে দিয়েছি এবং 3,36,000 ওইভাবেই তুলে দিয়েছি পুরোটা। তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্স শেষ। এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট এইগুলো কিভাবে করব? অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে এক্সপেন্স আছে ওই এক্সপেন্স যদি এখানে আমরা খুঁজে পাই তাহলে ডেবিটে থাকলে ডেবিটে বসাবো, ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাবো। আর যদি খুঁজে না পাই তাহলে আমরা নতুন করে লিখবো। এই হচ্ছে আমাদের মেইন জিনিস। তো আমরা দেখি প্রথমেই আছে হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স 8,000 টাকা। তাহলে এখানে কোথাও আমরা সাপ্লাইস এক্সপেন্স পাইনি, এই জন্য আমরা কি লিখবো? সাপ্লাইস এক্সপেন্স এখানে নতুন করে লিখবো। তাহলে সাপ্লাইস এক্সপেন্স আমরা লিখছি কত টাকা? 8,000 টাকা। এরপর ছিল সাপ্লাইস অন হ্যান্ড 8,000 টাকা। তো সাপ্লাইস অন হ্যান্ড আমাদের আছে এই যে সাপ্লাইস কত? এই যে 8,000 টাকা যাবে তাই ক্রেডিট করছি। এখানেও কি হবে? অ্যাডজাস্টমেন্টও ক্রেডিট হবে। এরপর যদি আমরা দেখি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে তাহলে 6,667। এখানে কোথাও আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স খুঁজে পাইনি, তাহলে আমরা এই জন্য নিচে নতুন করে লিখছি ইন্স্যুরেন্স এক্সপেন্স 6,667। এরপর আমাদের ছিল কি প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু আমার অঙ্কে আছে, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে। তাহলে ক্রেডিট করব কত? 6,767, যেহেতু এখানে ক্রেডিট আছে 6,667। এরপর আমাদের নতুন এন্ট্রি আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার। এখানে কোথাও আমরা খুঁজে পাইনি, তাই আমরা নতুন করে লিখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার কত টাকা? 4,000 টাকা। এরপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, এটা কিন্তু আমাদের আছে, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার। তাহলে যাবে তাই ক্রেডিট করছি, এখানেও কি হবে? ক্রেডিট হবে। এরপর স্যালারিস এক্সপেন্স ছিল 10,000 টাকা। স্যালারিস এক্সপেন্স আমার অঙ্কে আছে এই যে, তাহলে আমি ডেবিট করব কত? 10,000 টাকা। এরপর স্যালারিস পেয়েবল আছে কত? ক্রেডিট 10,000 টাকা। এখানে কোথাও আমরা খুঁজে পাইনি, এই জন্য আমরা নতুন করে লিখছি স্যালারিস পেয়েবল 10,000 টাকা ক্রেডিট। এরপর আছে রেন্ট এক্সপেন্স। তো আমরা রেন্ট এক্সপেন্স খুঁজে পাইনি, এখানে কোথাও খুঁজে পাইনি, এই জন্য আমরা রেন্ট এক্সপেন্স কি করছি? নতুন করে লিখছি 12,000 টাকা। এবার আছে প্রিপেড রেন্ট।
ক্রেডিট কত টাকা, 12,000 টাকা। আমাদের অঙ্কে কিন্তু প্রিপেড রেন্ট ছিল, এই যে প্রিপেড রেন্ট দেখেন স্যালারি এক্সপেন্সের নিচে প্রিপেড রেন্ট, এই পাশে আমরা 12,000 কি করব, ক্রেডিট করব। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত, 6,000 টাকা। তাহলে আমাদের অঙ্কে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এই যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তাহলে আমরা 6,000 টাকা কি করব, ডেবিট করব। এরপর সার্ভিস রেভিনিউ আছে 6,000 টাকা, আমাদের অঙ্কে কিন্তু সার্ভিস রেভিনিউ আছে। দেখি কোথায় সার্ভিস, এই যে ট্রাভেল সার্ভিস রেভিনিউ আছে 1,70,000 টাকা, তাহলে আমাদের 6,000 টাকা কি করব, ক্রেডিট করব। তাহলে আমাদের কিন্তু সবগুলো জাবেদা এন্ট্রি দেওয়া শেষ হয়ে গেছে। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করতে পারছি। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট যদি আপনি চান তাহলে যোগ করে দিবেন, তাহলে যোগ করে দিতে পারেন। তাহলে আমরা যোগ করে দিছি টোটালে কত, 46,667, 46,667। আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট শেষ। এখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট একবারে করব, চলেন। তো দেরি না করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি করি, এখানে ডেবিট থাকলে এখানে ডেবিটে বসাই, আর যদি জাবেদায় কোনো এন্ট্রি থাকে তাহলে ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, ডেবিট থেকে ক্রেডিট বাদ যায় এবং ক্রেডিট থেকে ডেবিট বাদ যায়। কোনো কিছু না থাকলে যার যেখানে পজিশন আছে সেখানেই বসে যাবে। ইনকাম স্টেটমেন্টে ডেবিটে হয় খরচ, ক্রেডিটে হয় আয় এবং ব্যালেন্স শিটে ডেবিটে হয় সম্পদ এবং ক্রেডিটে হয় দায় বা মালিকানা সত্ত্ব। প্রথমে আমার আছে কি, ক্যাশ। ক্যাশ আছে কত, 1,00,000 টাকা। তো এখানেও ডেবিট আছে, এখানেও ডেবিটে বসবে এবং ব্যালেন্স শিটে যেহেতু সম্পদ ডেবিট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আছে 20,000, এখানে আছে ডেবিট 6,000, তাহলে ডেবিটে ডেবিটে যোগ হয়, তাহলে 20 আর 6 26,000। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার হচ্ছে সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট দিকে বসবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাইস আছে 16,000 ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টে আছে ক্রেডিট। তাহলে ডেবিট থেকে আমরা বলছি ক্রেডিট উল্টা থাকলেই বাদ যাবে, তাহলে 16,000 থেকে 8,000 বাদ দিলে 8,000 থাকে। আর আমরা জানি সাপ্লাইস মনিয়ারের হচ্ছে সম্পদ, তাহলে ব্যালেন্স শিটের কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। এবার প্রিপেড ইন্স্যুরেন্স যদি দেখি 24,000 আছে ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টে দেখি 6,667 আছে ক্রেডিট। তাহলে ডেবিট থেকে কি হবে, ক্রেডিট বাদ যাবে, তাহলে বাদ গেলে আমরা কি থাকে হলো 17,333। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যেহেতু এটা ডেবিট হয়েছে এবং প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু সম্পদ, আমাদের সমস্ত প্রকার প্রিপেড হচ্ছে সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাবে। এবার ফার্নিচার আসলে কোনো কথাই হয় না, ফার্নিচার এটাও অ্যাডজাস্টমেন্ট, এখানে ডেবিট আছে, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আছে, অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সেও ডেবিট বসবে এবং ফার্নিচার সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিট দিকে যাবে। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, এইখানে আছে ক্রেডিটে 8,000 এবং অ্যাডজাস্টমেন্টেও ক্রেডিট আছে 8,000। তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে, তাহলে যোগ হয়ে হয় 12,000। তাহলে আমরা জানি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পঞ্জীভূত অবস্থায় সর্বদাই হচ্ছে দায়, এই জন্য হচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে যাবে। এবার অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাপিটাল দুইটাই হচ্ছে আমাদের দায়, তাহলে এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে এবং ব্যালেন্স শিটে দুইটাই কি হবে, ক্রেডিট হবে, যেহেতু দুইটাই দায়। এবার ড্রয়িং আছে কত, 30,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ব্যালেন্স শিটে কি হবে, ডেবিট হবে। এবার ট্রাভেল সার্ভিস রেভিনিউ এই পাশে আছে 1,70,000 এবং এই পাশে ক্রেডিট আছে 6,000। তাহলে ক্রেডিটে ক্রেডিট আমরা জানি যোগ হয়, তাহলে মোট কত হবে, 1,76,000। তাহলে সার্ভিস রেভিনিউ সর্বদাই আয় এবং ইনকাম স্টেটমেন্ট তাহলে কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। এরপর দেখি যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, এই দুটো কি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা আগে করি, এটা হচ্ছে খরচ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ইনকাম স্টেটমেন্টেও ডেবিট হবে। এরপর স্যালারিজ এক্সপেন্স আছে, ডেবিট আছে 50,000 এবং ডেবিটে আছে 50,000, তাহলে ডেবিটে ডেবিটে যোগ হয়, তাহলে দুইটা মিলে যোগ হয়ে হলো 60,000। আর ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে, কারণ কি, এটা হচ্ছে একটা এক্সপেন্স। আবার প্রিপেড রেন্টে আসি, এটা আছে 20,000 এবং ক্রেডিট দিকে আছে 12,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি বাদ যাবে, তাহলে 20,000 থেকে 12,000 বাদ গেলে থাকে 8,000। আর সমস্ত প্রিপেড কি সম্পদ, তাহলে এই জন্য ব্যালেন্স শিটে কোন দিকে যাবে, ডেবিট দিকে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার লাস্টে একদম ছিল মিসেলেনিয়াস এক্সপেন্স, এটা অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে আর এক্সপেন্স তো খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। এরপর আমরা যদি দেখি যে সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তিনটাই হচ্ছে এক্সপেন্স। তাহলে এটাও যেহেতু এখানে ডেবিটে আছে, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও ডেবিটে বসবে এবং এগুলো সবই হবে খরচ, তাহলে ইনকাম স্টেটমেন্টের কোন দিকে বসবে, ডেবিট সাইডে বসবে। এরপর ছিল স্যালারিজ পেয়েবল, ছিল আমাদের পেয়েবলটা হচ্ছে দায়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে এবং ব্যালেন্স শিটের কোন দিকে যাবে, ক্রেডিটে বসবে। এরপর রেন্ট এক্সপেন্স ছিল, এটাও একটা এক্সপেন্স, খরচ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট হবে। এখন কিন্তু আমাদের মোটামুটি সকল কিছু ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমরা কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ করব। আমরা যদি যোগ করি এই ক্যাশে হয় 3,56,000, এই পাশে 3,56,000। ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিটের যে পাশ বড় হয় সেটা আগে যোগ করে বসাবো। আমাদের কাছে এই পাশ বড় হয়েছে 1,76,000, আমরা এখানে বসাই দিলাম এবং এই টাকাটাই আমরা এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আসার পর যতগুলো এক্সপেন্স আমাদের আছে, এই যে 8,000, 60,000, 12,000, 8,000, 6,667, 4,000, 12,000, সবগুলো বাদ দেওয়ার পরে দেখবেন যে ডেবিট দিকে আমাদের 65,333 টাকার ঘাটতি আছে। তাহলে এই ঘাটতিটাই হচ্ছে নেট ইনকাম, কারণ ডেবিট পাশে ঘাটতি হলে নেট ইনকাম হয় এবং ক্রেডিট পাশে ঘাটতি হলে কি, নেট লস হয়। তাহলে আমাদের নেট ইনকাম হচ্ছে কত,
65,333। এটাকে আমরা সরাসরি কোথায় ট্রান্সফার করব? এটা মালিকানা সত্ত্ব, তাই আমরা কোথায় দিব? ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে 65,333। এরপর আমরা কি করব? ব্যালেন্স শিটে দুই পাশ যোগ করলাম, 2,35,333, এ পাশেও 2,45,333। আমাদের ব্যালেন্স শিটের দুই পাশ মিলে যাওয়া মানে আমাদের ওয়ার্কশিট কমপ্লিট হয়ে গেছে, এখানে কোনো প্রবলেম নাই। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।